নমস্কার, শুভ সকাল। আপনাদের সকলকে স্বাগত। আমি গত কয়েকদিন আগে পোস্ট দিয়েছিলাম, আপনারা সকলেই জানেন। এবং আমাদের আজকে রবিবাসরীয় সাহিত্য আড্ডায় স্বপ্নে করিডোরে আয়োজিত যে সাহিত্য আড্ডা হয়, সেখানে আরেকজন বিশিষ্ট অতিথি রয়েছেন, আমাদের সকলের প্রিয় সাহেব চট্টোপাধ্যায় রয়েছেন। সাহেব আমার থেকে ছোট, ওকে আমি নাম ধরেই ডাকবো। তো সাহেব, আমাদের পত্রিকা আয়োজিত একটু কাছে আসুন। সাহিত্য আড্ডায় তোমাকে স্বাগত। তো সাহেব সম্বন্ধে যেটা আমার বলার, যে আপনাদেরকে সকলেই আমি বলি যে ওকে আমি সত্যি, ও আমার থেকে বয়সে ছোট হলেও ওকে আমি খুব শ্রদ্ধা করি এই জন্য যে ও একটা অনেক দিন আগে থেকে, প্রায় বহু বছর আগে থেকে নিজে পত্রিকা করে। সেরকম যে খুব আমাদের মতো সরকারি চাকরি করে সেরকম নয়, কিন্তু আমি এটা একটা বার্তা দিতে চাই। এবং আমার আরেকজন বন্ধু আছে, মেদিনীপুরে থাকে, সেও টিউশনি করে, নিজে পত্রিকা বার করে, তো প্রকাশ করে এবং সৌজন্য সংখ্যা দেয়। যেটা সবথেকে বড় কথা, যে সাহেব খুব সুন্দর করে পত্রিকা সম্পাদনা করে, কবিতা নেয়, কবিতা, গল্প, ও আরও এখন যেটা আরেকটা ভালো কাজ করছে, ও তো আপনারা সকলেই জানেন যে ও একজন চিত্রকর, ভালো কবি এবং ভালো ছবির অলঙ্করণ প্রচ্ছদও করছেন। তো যাই হোক, আপনারা থাকুন সাথে, কিছু প্রশ্ন থাকলে জিজ্ঞেস করবেন। তো সাহেব, প্রথমে আমি তোমাকে বলবো যে তোমার লেখালেখি শুরুটা বলো কিভাবে। লেখালেখির শুরু বলতে, যেহেতু মানে আমার এসব উত্তরাধিকারী সূত্রে কিছুটা হলেও পাওয়া, কারণ আমার ঠাকুমায়ের কাকা ছিলেন শৈলজানন্দ। তো ঠাকুমা গল্প করতেন, ঠাকুমা সেই সময় গল্প জানতাম না, এটা তো খুব ভালো একটা তথ্য দিলে। তো সেই ঠাকুমায়ের কাছে শৈলজানন্দের গল্প, তার সিনেমা, ঠাকুমার বাবা ছিলেন শৈলজানন্দের সিনেমাগুলির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। তো সেই সমস্ত ঠাকুমার কাছে শুনতে শুনতে কখন যেন মনের ভিতরে একটা লেখালেখির স্বাদ জন্মে যায়। এবং স্কুল লাইফে যেমন হয়, স্কুলের পত্রিকাতে শুরু, তারপর আস্তে আস্তে আমার যিনি কি বলবো গৃহশিক্ষক ছিলেন, ছোটোবেলায় একদম গৃহশিক্ষক ছিলেন, একজন প্রায় অন্ধ মানুষ, তিনি পড়াতেন আমাকে, ক্লাস 1, 2, 3, 4 পড়িয়েছিলেন। তিনি একটি পত্রিকা করতেন আমাদের গ্রামেরই, পার্থসারথী মুখোপাধ্যায়, মুখোশ বলে পত্রিকাটির নাম। তাও আজ থেকে বছর 30 আগে তো হবেই। আচ্ছা, তোমার গ্রামের কথা একটু বলো তো, কোথায় তুমি থাকো সেই জায়গাটা। তো সেই বলছি, সেই মুখোশ পত্রিকায় আমার শ্রদ্ধেয় গৃহশিক্ষক শ্রী পার্থসারথী মুখোপাধ্যায় সম্পাদিত মুখোশ পত্রিকায় প্রথম আমার লেখা ছাপার অক্ষরে বেরোয়। এবার দ্বিতীয় প্রশ্নের উত্তরে বলি, আমরা মূলত হলাম পাণ্ডবেশ্বর ব্লকের গোবিন্দপুর নামক একটি গ্রামে আমার জন্ম। আর আমাদের গ্রামগুলোর বিন্যাস খুব অত্যন্ত একটা কি বলবো, যে কোলাজের মতন। গ্রামের এক পাশ দিয়ে নদী বয়ে যাচ্ছে, এক পাশ দিয়ে একটা আমাদের আসানসোল শাহী সড়ক চলে যাচ্ছে, আর গ্রামের দু প্রান্তে কলিয়ারি। একটা খুব দারুণ সাজানো গোছানো, মানে কি বলবো, ব্যাপার ট্যাপার গ্রামটার মধ্যে ছিল। তো সেইখানেই বেড়ে ওঠা, সেখানেই সব কিছু। তো আমি আজকে, আমাকে অনেকেই বলেছে যে জয়ন্ত, তুমি দুর্গাপুর শিল্পাঞ্চলে, মানে দুর্গাপুর টাউনশিপ নিয়ে তুমি অনেক আলোচনা করেছো, কিন্তু আমি আজকে সাহেবের কাছ থেকে ওর এলাকার, সেটাও দুর্গাপুরের মধ্যেই পড়ছে, তো সেই এলাকার মানুষদের কথা কিছু শুনবো। আমার একটু ঠান্ডা লেগে গেছে, আমি এটা একটু বেঁধে নিচ্ছে, হাঁচি হচ্ছে মাঝে মাঝে। তো যাই হোক সাহেব, তো তুমি সেই কলিয়ারি অঞ্চলের কথা বলবে। তারপর কি বলছিলেন যে ওইখান থেকে লেখালেখি শুরু, তারপরে কি স্কুল কলেজে তোমার? হ্যাঁ, তারপরে স্কুলের যখন পত্রিকা বেরিয়েছে নিয়মিত সেখানে, তবু আমাদের তো গ্রামের স্কুল, সেখানে প্রত্যেক বছর নিয়ম করে পত্রিকা প্রকাশ হতো না। হয়তো আমি পড়াকালীন হয়তো 2বার পত্রিকা প্রকাশ হয়েছে, সে 2বারই আমার 2টি লেখা মনোনীত হয়েছিল স্কুলে। হ্যাঁ, তারপরে কলেজে গিয়েও কলেজের কোনো বেরোয়নি, মিথ্যা কথা বলে লাভ নেই। কেন, আমি বাণিজ্য বিভাগের ছাত্র, আমি সিউড়ি বিদ্যাসাগর কলেজে পড়াশোনা করেছি, এবং বাণিজ্য বিভাগ ছিল আমাদের সকালবেলায়, মর্নিং কলেজ। তো মর্নিং কলেজে আর বাণিজ্যের ছেলেদের মধ্যে সেই উৎসাহ উদ্দীপনা সাহিত্য সম্পর্কে ছিল না। যদিও আমি আমার ইংরেজি শিক্ষক হিসেবে আমাদের কলেজে পেয়েছিলাম বাংলা কবিতার জগতের অন্যতম দিকপাল কবি কবিরুল ইসলামকে। আব্দুল সামাদ হচ্ছে রানীগঞ্জে টিডিবি কলেজের, আমি সিউড়ি বিদ্যাসাগর কলেজ বীরভূম, সেখানে ছিলেন কবিরুল ইসলাম। তো তার সান্নিধ্য পেয়েছিলাম, তো অনুপ্রাণিত হয়েছি বলতে পারো সেখান থেকে। তারপরে তুমি পত্রিকায় লেখা শুরু করলে কবে? পত্রিকায় লেখা শুরু বলতে
সমস্তটাই বলো, দুর্গাপুরে এলে কি করে, তারপরে লেখালেখি, মানবদার সঙ্গে আলাপ, সব ঘটনাগুলোই বলো ডিটেলসে। এইবার জয়ন্তদার একটু বলে নিই। জয়ন্তদা যেদিন আমাকে আসার জন্য বলে, আমার নিজের কিছু কাজ থাকে, আমি আসতে পারিনি। তো জয়ন্তদা একটি খুব সুন্দর আমাকে বলেছিল, তুমি কি দুর্গাপুরের কোনো এই যে এখন একটা সত্যি সত্যি গোষ্ঠী আবহ, দুর্গাপুর কেন সারা বাংলা জুড়ে সর্বক্ষেত্রে, সে সিনেমা হোক, সে থিয়েটার হোক, সে সাহিত্য হোক, সবে রয়েছে, এটা মেনে নিতেই হবে। তো তার কোনো ভয়টাই আছে কিনা। তো আমি নির্দ্বিধায় বলেছিলাম, জয়ন্তদা সেসব কোনো গোষ্ঠীর আমি নই, কারণ আজ থেকে প্রায় 96 সাল, বছরটা 1996, বয়স কম, হাতে একটি পত্রিকা পেয়েছিলাম, সিউড়ি থেকে প্রকাশিত হতো শুধু নাটকের পত্রিকা। পত্রিকাটির নাম ছিল ত্রিকাল। আচ্ছা, আমি একটু ইন্টারাপ্ট করছি। সৌম্য দেখছে, সৌম্য দত্ত লিখছে, বা আপনারা যারা যারা দেখছেন প্রশ্ন করতে পারেন। সকলকে আমাদের পত্রিকার তরফ থেকে আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। সৌম্যও এসেছিল একদিন আমাদের সাক্ষাৎকারে, খুব ভালো কবিতা লিখে। ঠিক আছে, বলো। তো ওই 1996 সালে হাতে আমার পত্রিকাটি এসেছিল, ত্রিকাল, নাটকের পত্রিকা। তো সেখানে একটি ছড়া ছিল, তখন সেই ছড়ার কিছু কিছু লাইন আমার আজও গেঁথে গেছে, বুকের মধ্যে গেঁথে আছে, এবং মনে হয় ওই লাইনগুলি প্রাসঙ্গিক। তো জয়ন্তদা যদি তুমি বলো, আমি ছড়ার 2-4টে লাইন আমি বলতে মনে আছে, গোটা ছড়ার মনে নেই। ছড়ার শুধু এটা ছিল এরকম যে, হোক যত জল ঝড়, হোক ভারী বর্ষণ, গ্রুপ মানে সন্ধ্যার তীব্র আকর্ষণ। আবার সেই ছড়াতেই আবার লিখছেন, গ্রুপে গ্রুপে রেষারেষি, গ্রুপে গ্রুপে দ্বন্দ্ব, এর সাথে ওর মুখ দেখা দেখি বন্ধ। গ্রুপ মানে একজন দাড়িওয়ালা বিজ্ঞ, 2 জন হলে পরে গ্রুপ ভাঙে শীঘ্র। তো এই যে এইগুলো আমার মাথার মধ্যে ঢুকেছিল, যে গ্রুপ বা সংঘটা সত্যি সত্যি একটা খুব, মানে কি বলবো, আমার কাছে খুব ভালো লাগে না। তাই জয়ন্তদার ডাকে আমি এসেছি, কোনো সংঘের নয়, কোনো কিছু নয়, একদম শুধু জয়ন্তদার ভালোবাসার আহ্বানে আসা। কারণ আমি, অনেকে আমাকে ভাবতে পারেন একটু অহংকারী, তুমি মানে আমার হচ্ছে ব্যাপারটা, তুমি আমার খুবই প্রিয়। কারণ তোমাকে কারণ বলছি, তুমি কিন্তু নীরবে কাজ করো, তুমি প্রচারে আলোয় আসতে চাও না। তোমার অনেক কথাই আমি বলবো ধীরে ধীরে, কিন্তু হ্যাঁ, যেটা আমাকে খুব আশ্চর্য লাগে এবং আমার একটু কষ্ট হয়, অনেকে বলে, কিন্তু আমি যে সাক্ষাৎকারগুলো করছি, আমি আগেও বলেছি, আমি কিন্তু এটা যারা ভবিষ্যৎ, এটা ইউটিউবে তাদের সাক্ষাৎকার আজ থেকে নয়, এটা প্রায় 2 বছর আগে থেকে বিমান চট্টোপাধ্যায় থেকে শুরু করে সদ্য আরতি কুমার বসু থেকে শুরু করে যারা আমাদের 80-90 বছরের কাছাকাছি, সেই সব সাক্ষাৎকারগুলো আমি এই ইউটিউবে রেখে দিচ্ছি, এবং ভবিষ্যতে যদি কেউ গবেষণা করে তাদের ক্ষেত্রে খুব কাজে লাগবে। এটা কিন্তু আমার কিছু মানে যে হচ্ছে সেরকম কিছু নয়, আমার বরঞ্চ যেটা হয় যে আমাদের সারা সপ্তাহ অফিস থাকে। আমাকে বিমানদাও আজকে সকালে ফোন করে বলেছিল পুনে থেকে, যে জয় তুমি রেস্ট নিচ্ছ না, শরীরের যত্ন নিচ্ছ না, কিন্তু আমি এই কাজগুলো করে রাখছি। যে এবং যারা এই সাহেবের মতো যারা একদমই প্রচারের আলোয় আসতে চায় না, তাদেরকে একটু মানে একটু আনা, তাদের কথা মানুষ জানুক। এবং এখন সত্যি কথা বলতে কি, যে বিভিন্ন জায়গায় দেখি যে লেখালেখির জন্য যারা মানে বিজ্ঞাপনগুলো দেয়, যে সত্যি আশ্চর্য লাগে। সেই জন্য আমি প্রথমে ওই কথাটাই বললাম, যে সাহেব কিন্তু সেরকম কিছু করে না, খুবই একটি প্রাইভেট সেক্টরে কাজ করে সেরকম কিছু, কিন্তু তা সত্ত্বেও পত্রিকাটা নিয়মিত করে এবং সৌজন্য সংখ্যা বাড়িতে দিয়ে যায়, এবং তাদের এইগুলো শেখা উচিত। মানে যারা আজকে পত্রিকাটা বা পত্রিকা ছাপানো, বই ছাপানোকে একটা ব্যবসায় পর্যায়ে নিয়ে এসেছে, এই যে সাহেবের মতো মানুষরা, আমিও করি, আমাদেরও কোনো সদস্য নেই, কিন্তু আমি তো সরকারি চাকরি করি, তাও একটু ওর থেকে ভালো জায়গায় আছি। তো সেই জন্য সাহেবের কথা আমি শুনতে, আপনারাও শুনুন, আমি প্রশ্ন করে যাব। তো বলো সাহেব। তারপর এবারে যে সাহিত্য, দুর্গাপুরের সাহিত্য, তো দুর্গাপুরের সাহিত্য নিয়ে জয়ন্তদার এই আড্ডায় বহু মানুষ এসেছেন, দুর্গাপুরের সাহিত্যকে আলোকিত করেছেন। তাই নতুন করে দুর্গাপুরের সাহিত্য নিয়ে আমার বলার কোনো জায়গা নেই, আমার কোনো বলার মতন যোগ্যতাও তৈরি হয়নি। না আছে, তুমি অনেক আমি বলবো আমার অঞ্চলের কিছু সাহিত্যের কথা, তোমার অঞ্চলের কিছু সাহিত্যের কথা, যেখানে মানুষদের কথাই শুনবো। আচ্ছা সাহেব, এর মাঝখানে আমি একটু করি, যে তুমি তোমার ছবি আঁকা কিরকম, কবে থেকে শুরু হয়? তুমি তো খুব ভালো ছবি আঁকো, প্রচুর বইয়ের প্রচ্ছদ করেছো, এবং আমার আরেকটা জিনিস তোমাকে বলার, তুমি তো মানবদার সঙ্গেও ছিলে অনেক, কিন্তু তুমি কেন একটা গবেষণামূলক বই
করছো না, তুমি এত কবিতা ও গল্পের বই তো আমি বাদ দিলাম, কিন্তু আমি তোমার কাছ থেকে একটা গবেষণামূলক বইয়ের আশা করছি ভবিষ্যতে, এটা তুমি মাথায় রেখো। জয়ন্তদা অনেকগুলো কোশ্চেন পরপর একদম T20 মতো না না, ঠিক আছে, তুমি আস্তে আস্তে বলবে। আস্তে আস্তে আমাকে উত্তর দিতে হবে। প্রথমে আমার ভালোবাসার জায়গা ছবি আঁকা। ছবি আঁকায় আমি কবে থেকে এলাম, তো যে কথাটা বলি যে দুর্গাপুর থেকে আমাদের বাড়ির দূরত্ব মোটামুটি 30 কিলোমিটার হবে। তো একটা সময় ছিল, মানে আমরা যখন পড়াশোনা করছি, যখন ছবি আঁকার বয়স, মানে এখনকার ছেলেমেয়েরা যেই 7-8 বছর বা আরও কম বয়স থেকে যখন ছবি আঁকা শেখার স্কোপ পায়, সুযোগ পায়, আমাদের অঞ্চলে কিন্তু ছিল না। আমরা কোনো শিক্ষক পাইনি, আমাদের অঞ্চলে কোনো মাস্টারমশাই ছিল না, ছবি আঁকার মাস্টারমশাই বলে আমি পেয়েছিলাম ছবি আঁকার মাস্টার, আমাদের কিচ্ছু ছিল না সেই সময়। তো আমাদের প্রথম ভালো, আর বাড়িতে কালী মন্দির, তো কালী ঠাকুর তৈরি হতো, দুর্গা ঠাকুর তৈরি হতো। এবার আমাদের 1 মাস 1.5 মাস ধরে যে এই প্রস্তুতি পর্ব, সেগুলো দেখে দেখে মনের কোণে কোথাও জাগে। আরেকটা খুব ইন্টারেস্ট ছবি আঁকার প্রতি আমার আকর্ষণ বাড়িয়েছিল যে আমার কাকারা তখন ওই একটি রাজনৈতিক দলের সদস্য কর্মী ছিল, তারা দেওয়ালে ছবি আঁকতো। দেওয়ালে ছবি কেমন, তারা কংগ্রেসই করতো, কংগ্রেস রাজনীতিতে তারা করতো এবং কংগ্রেসের হাত চিহ্নে ছবিগুলো আঁকতো। তো ওই হাত আঁকা কাকাদের দেখতাম খুব সুন্দর সুন্দর করে হাতগুলো আঁকছে, আমারও লোভ হতো, আমিও বাড়িতে এসে মাঝে মাঝে প্র্যাকটিস করতাম। সেই করতে করতে শুরু, তারপর হঠাৎ করে আমার মনে আছে আমাদের পাড়ার একটি পরিত্যক্ত দেওয়ালে কারা যেন চুনকাম করে রেখেছিল যে কোনো কিছু রাজনৈতিক কিছু স্লোগান বা কিছু লেখার জন্য। তো আমি সেই সময় চুপি সারে ওই রং করা দেওয়ালটিতে একটি ছবি আঁকি এবং সেই ছবিটি ওই পাশ দিয়ে বয়ে মানে যাওয়া আসা করা একজন চিত্রশিল্পীর নজরে পড়ে। সে আমার খোঁজ নেয় যে ছবিটা কে এঁকেছে। এবার আমার সঙ্গে তার তখন আমাকে খুঁজে বার করে এবং আমাকে বলে যে তুমি এত ভালো ছবি আঁকো, কার কাছে শেখো? জয়ন্তদার মতনই কোশ্চেন। আমি বলি না, কারো কাছে তো শেখা টেকা আমার নেই, চলো তোমাকে একজনের কাছে তাহলে ভর্তি করে দিবে, কিছু ছবি নিয়ে ব্যাকরণসম্মত শিক্ষা তুমি লাভ করবে। তো আমাকে নিয়ে যায় আসানসোলের শ্রদ্ধেয় চিত্রকর নীলোৎপল ভট্টাচার্যের কাছে, এবং তার কাছে আমার ন্যাড়া বাঁধা, তার কাছেই শেখা। তারপর ওই ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারে আমি বিশ্বাস করিনি, বলেছিলাম যে আমি ওইসব কিছু করবো না, আমি শুধু ছবি আঁকবো। তারপর থেকে ছবি এঁকেছি, কিছুদিন স্যারের কাছে শিখেছি, তারপর নিজে নিজে শেখা, তারপর যা কিছু শিখেছি সব নিজে নিজে। এই সাহেবের কথাটা না আমি শুনে আমি খুব নস্টালজিক হয়ে পড়লাম। আমারও ছোটোবেলাটা এইরকমই কেটেছে, আমাদের ছোটোবেলাটা অনেকটা একই রকম, কিন্তু আমি মাস্টারমশাই পেয়েছিলাম, তাকে আমি কোনোদিনই ভুলবো না। আমি সেই জন্য আমি খুব কম আমি কাউকে স্যার বলি না, আমি একমাত্র ওনাকেই স্যার বলি। আমি আমার জীবনে যেটা পেয়েছিলাম ওনাকে, উনি আমার মানে ঈশ্বরের মতো এসেছিলেন আমার জীবনে। তো এই যে হাত আঁকাটা আমার মনে আছে, আমি তখন ক্লাস 5-এ পড়ি, আমাদের পাড়ার কয়েকজন লোকজন, আর আমার একটা ছিল যে বাড়িতে কেউ এলেই বলতো আমাকে আঁক, আমি তাদের বসে থাকতো, আমি তাদের দেখে দেখে আঁকতাম, ক্যালেন্ডারের ছবি আঁকতাম। তো সেই কয়েকজন ভদ্রলোক বলেছে তুই হাত আঁকতে পারিস? তা আমি বললাম যে হ্যাঁ পারবো। তো বললো তোকে অনেকগুলো রং কিনে দেবো, তুই তাহলে একটা হাত এঁকে দে। এটা আমি অনেক জায়গায় লিখেছি, আমার গল্পেতেও আছে, যে কাঁধের উপর বসে আমি একটা হাত চিহ্নে ভোট দিন ছবি এঁকেছিলাম। তো হ্যাঁ, কিন্তু তখনকার স্যারেরা, যেটা আমি যাকে পেয়েছিলাম সদ্য, তাপস কুমার বড়ুয়া মহাশয়, মানে ওয়ান অফ দ্য বেস্ট ওয়াশ পেন্টার এখন ওয়েস্ট বেঙ্গলে। উনি সম্প্রতি চীনে পরলোক গমন করেছেন। তো উনি আমাদের কখনো ড্রয়িং রুমে মানে ক্লাসরুমে বসিয়ে শেখায়নি, যেটা আমাদের করেছেন। অভিজ্ঞতাতে তাই উনি আমাদের বাইরে নিয়ে চলে যেতেন, আউটিংয়ে নিয়ে যেতেন, মাঠে ঘাটে ধান খেতে, বলে বসে বসে আঁকো, দেখে আঁকো। এবং আমি একটা ছবি, কখনো উনি ছবি আঁকার আগে ছবি আঁকাতেন, এবং তার থেকে বড় কথা উনি গল্প বলতেন বেশি। আমি তখন 3-4-এ পড়ি, আমার মহাভারতের গল্প অত জানি না। উনি আমাকে একলব্যের গল্পটা একদিন বলেছিলেন, তুমি একটা একলব্যের ছবি আঁকো, যে এখানে মাটির মূর্তি, বা সেই ছবিটা এখনও আমার কাছে আছে। তো ওয়াশ পেন্টিং একটা করেছিলাম আমি, যে একলব্য মাটির মূর্তি দেখে প্র্যাকটিস করছেন উনি সমস্ত কিছু যুদ্ধ। তো বলো সাহেব তোমার অভিজ্ঞতা। তো তোমার মতনই লেখালেখি, ছবি আঁকাতেও সে নীলুদা আমাকে বলেছিলেন যে সাহেব চোখ তৈরি করতে হবে। চোখ মানে শুধু এই সামনের গাছপালা নদী নালা দেখা নয়, চোখ মানে ভেতরের একটা চোখ তৈরি করতে হবে, যেখান থেকে তোমার উপলব্ধির চোখ হবে। এবং
আমার সত্যি সত্যি ছবি আঁকার সেই গুরু যে উপলব্ধির চোখের কথা বলেছিলেন, জানি না কতটা চোখ সেই আমার জাগ্রত হয়েছে, তবু চেষ্টা করে যাচ্ছি যে যতদিন পারবো, যতদিন থাকবো। আর না, অনেক তুমি তো ইদানিং প্রচুর প্রচ্ছদ করছো, ভালো কাজ করছো এবং অলঙ্করণ করছো। ষষ্ঠীদার বইয়ের অলঙ্করণ দেখলাম, বেশ ভালো। তুমি একটা কবিতা পাঠ শুনি এবার একটা কবিতা। না, তার আগে বলে নিই যে আমাদের অঞ্চলের কিছু কথা বলি। কবিতাটা তো কবিতা তো প্রায় লোক বলা হয় না, আসবো পরে পরে, আর অনেক সময় আছে তো, 1-1.5 ঘন্টা নেব। তো বলো তোমার অঞ্চলে। যে আমাদের অঞ্চলের সত্যি সত্যি দুঃখের বিষয় যেটা হয়, যেটা অনেকে দুঃখ করেন, যে কলকাতাতে দুর্গাপুরে আসানসোলের লোকদিকে বড় বড় মানে যেটা সরকারিভাবে যেসব অনুষ্ঠান, সেখানে অনেকে ডাক পায় না, তখন তারা মুষড়ে পড়েন। আমি দেখেছি, দুর্গাপুরের বহু মানুষকে দেখেছি, আসানসোলের বহু মানুষকে দেখেছি, মানে জেলা মফস্বলের বহু। এখন একটু বদলেছে, একটু বদলাচ্ছে, কিন্তু তবুও সেই রকম করে নয়। তো আমাদেরও ছিল সেই সময় যে দুর্গাপুরের কোনো কবি যখন আমাদের ওখানে যেতেন, আমরা তাকে কিন্তু রাজকীয় সম্মানে তাকে স্বাগতম করেছি। তাকে একটিবার মানে ছোঁয়ার জন্য আমাদের একটু ব্যাকুলতা বেড়েছে। কিন্তু যদি আমরা দেখতে চাই যে আমাদের অঞ্চলে হয়তো ধারাবাহিকভাবে সেই রকম করে না হলেও কিছু কিছু মানুষজন ধারাবাহিকভাবে করেছিলেন এবং এখনও করছেন। তো নাম বলো, কয়েকজনের নাম। বহু বছর আগে, আমি সম্পাদকের নাম পাইনি, আমাদের ওই পাণ্ডবেশ্বর ব্লকের পাশে আরেকটি ব্লক আছে, দুর্গাপুর ফরিদপুর ব্লক। সেই দুর্গাপুর ফরিদপুর ব্লকের অন্তর্গত বনগ্রাম বলে একটি জায়গা, সেই সেই বনগ্রামে বহু বছর আগে, প্রায় কিছু না 50 বছরেরও বেশি আগে, পাঞ্চজন্য নামে একটি পত্রিকা প্রকাশিত হয়েছিল। তারপর পাণ্ডবেশ্বরে প্রয়াত সোমনাথ চট্টোপাধ্যায়, যিনি সুনীল গাঙ্গুলির ভাব শিষ্য ছিলেন, এবং দুর্গাপুরে বর্তমানে রয়েছেন সমরেশ মণ্ডল, সমরেশদা, দুজনে মিলে কয়লাকুঠি নামে একটি পত্রিকা তিনি প্রকাশ করেছিলেন। তারপর কয়লাকুঠি থেকে তারা সরে এসেছিলেন সোনালীর দুঃখ নামে একটি পত্রিকায়, যেটি দীর্ঘদিন ধরে প্রকাশিত হয়েছে এবং নবপর্যায়ে আবারও প্রকাশিত হচ্ছে। অসামান্য কিছু কাজ সোনালীর দুঃখ হয়েছিল। তারপর পাণ্ডবেশ্বরে আরেকজন মানুষ ছিলেন সৌরেন্দু চট্টোপাধ্যায়, আমি ওনার পত্রিকাতেও লিখেছি, কথামুখ বলে তার পত্রিকাটি। সৌরেন্দুদা শারীরিকভাবে অক্ষম ছিলেন, মানে আমাদের যাকে যদি বলি ডিসেবল পার্সন একজন। তো সেই শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে প্রায় দীর্ঘ 30 বছরেরও বেশি সময় ধরে তিনি কথামুখ করেছিলেন। পাণ্ডবেশ্বর থেকে আরেকটু যদি পশ্চিম দিকে যাওয়া যায়, কেন্দ্রা খোট্টাড্ডি অঞ্চল, সেখানে শাগনিকদা বলেছিলেন। দেখছেন দেবাশিস ব্যানার্জি, উনি দেখছেন, প্রাণকৃষ্ণ বাবু দেখছেন, আইবি ব্যানার্জি দেখছেন। শাগনিকদা ওখানে আজ থেকে প্রায় 40 বছর আগে শাগনিক নামে একটি পত্রিকা প্রকাশ করেন, এবং এখনো নিজের খরচায় নিজের পকেট থেকে টাকা দিয়ে আজও করে যাচ্ছেন। শাগনিকদা শারীরিকভাবে ভীষণ অসুস্থ, কিন্তু তবু কোনো প্রতিকূলতা শাগনিকদাকে কিন্তু দমাতে পারেনি। এখনো তিনি সমানভাবে সেই পত্রিকাটি করে যাচ্ছেন। শাগনিকদা অসাধারণ লেখালেখি করেন। শাগনিকদার গৃহিণী শর্মিষ্ঠাদি, তারও কবিতা অসম্ভব সুন্দর। শাগনিক বাবুর পত্রিকা আমি লিখেছি, আমার সঙ্গে যোগাযোগ আছে। তো শাগনিকদার পত্রিকা নিয়ে নতুন করে কিছু বলার নেই। যদি সময় হয় কোনোদিন শাগনিকদার পত্রিকা নিয়েই একটা সংখ্যা করা যেতে পারে, একটা রিসার্চ কাজ করা যেতে পারে। আবার শাগনিকদার থেকে ফিরে যদি আমি এদিকটাতে চলে আসি, পাণ্ডবেশ্বরের থেকে কুমারডিহিতে শ্যামল বাগদি, একজন শ্রমিক বলবো, শব্দ শ্রমিক, শব্দ মজুর। তিনিও প্রায় 30 বছরের বেশি সময় ধরে সৃজন নামে একটি পত্রিকা তিনি করে আসছেন, এবং তার পত্রিকার একটা সুরে বাঁধা, একটা গতে বাঁধা, যেখানে তুমি শ্রমিকের কথা বলেন, যেখানে তিনি কৃষকের কথা বলেন। আবার